বিসমিল্লাহির রহমানির রহিম। স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত বাংলা ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে অনলাইন ক্লাসে সংযুক্ত হচ্ছি আমি শিউলি আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বিক্রমপুর আদর্শ কলেজ, মুন্সিগঞ্জ থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি তা হচ্ছে রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা। বাংলা এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা তোমাদের যে বিষয়গুলো তোমাদের পড়তে হয় তার পাশাপাশি নন মেজর হিসেবে এই সাবজেক্টটা বা এই বিষয়টা তোমরা পড়ে থাকো। তো এই বিষয়টি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি আজকে আমার আলোচনা সাজিয়েছি তোমাদের জন্য। আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটা দেখবে। তাহলে চলো চলে যাচ্ছে মূল আলোচনায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ। তোমরা জেনে থাকবে ব্রিটিশ সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীনতম সংবিধান। এই সংবিধান অলিখিত একটা সংবিধান, তবে কিছু কিছু অংশ যে লিখিত নাই তা বলা যাচ্ছে না। তো এই সংবিধানটা কোথা থেকে এসছে, এর ব্যাপ্তি কতটুকু এবং এখানে কোন কোন বিষয়গুলো স্থান পেয়েছে, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা। আশা করি তোমরা ক্লাস শেষে ব্রিটিশ সংবিধানের যে উৎসগুলো রয়েছে এই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে ব্রিটিশ সংবিধান কোন কোন উৎস থেকে উৎসারিত হয়েছে। এখানে দেখো, আমরা জানি যে গ্রেট ব্রিটেনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু রয়েছে, অর্থাৎ রাজতন্ত্র রয়েছে তবে তার নাম মাত্র, কিন্তু মূল যে দেশটা সেটা পার্লামেন্ট দ্বারাই শাসিত হচ্ছে। আর ব্রিটিশ পার্লামেন্টকে বলা হয় পার্লামেন্ট সমূহের জননী, অর্থাৎ বিশ্বের প্রায় সকল গণতান্ত্রিক দেশের শাসন ব্যবস্থায় কম বেশি গ্রেট ব্রিটেনের আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছে। ব্রিটেনের শাসনতন্ত্রকে আধুনিক শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে গণ্য করা হয়। ব্রিটিশ সংবিধান কোনো নির্দিষ্ট গণপরিষদ কর্তৃক বা কোনো রাজাদেশ বলে সৃষ্টি হয়নি। অর্থাৎ আমরা জানি একটা গণপরিষদ কোনো দেশ বা কোনো রাষ্ট্রের স্বাধীনতা লাভ করার পরে একটা গণপরিষদ গঠিত হয়, সেই গণপরিষদের মাধ্যমেই সেই দেশের সংবিধানটা রচিত হয়ে থাকে। তো ব্রিটিশ সংবিধান সেরকম করে আসেনি, বরং তা দীর্ঘ ঐতিহ্যের শাসনতান্ত্রিক রীতিনীতি বা প্রথার উপর প্রতিষ্ঠিত হয়েছে। তো ব্রিটেনের সংবিধান অতি প্রাচীন হলেও অবস্থার পরিপ্রেক্ষিতে এটা পরিবর্তন ও পরিবর্ধনের মধ্য দিয়ে যুগ উপযোগী হয়ে উঠেছে। অর্থাৎ অতি প্রাচীনকাল থেকে এটা শুরু হলেও বর্তমানে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিছুটা পরিবর্তন হয়েছে। অধ্যাপক মনরো উল্লেখ করেছেন যে ব্রিটেনের সংবিধান রীতিনীতি ও প্রতিষ্ঠান সমূহের জটিল সংমিশ্রণ। ব্রিটিশ সংবিধান মূলত সনদ, চুক্তিপত্র, আইন ও বিচার বিভাগের সিদ্ধান্ত এবং ঐতিহ্যের সমন্বয়ে গড়ে উঠেছে। ব্রিটিশ সংবিধান একটি মাত্র দলিল নয়, বরং তা হাজারো দলিলের মিশ্রিত রূপ। অর্থাৎ সাধারণত যে সংবিধানগুলো যেভাবে বিভিন্ন যে সমস্ত উৎস থেকে আসে, ব্রিটিশ সংবিধান তার একটু ব্যতিক্রম। ব্রিটিশ সংবিধানগুলো হাজারো দলিলের মধ্য থেকে উৎসারিত হয়ে বর্তমানে একটা অবস্থায় পরিগ্রহ লাভ করেছে। তো গ্রেট ব্রিটেনের সংবিধান একটা অলিখিত সংবিধান, এটা ইতিহাসে ক্রমবর্ধমান বিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে। আর ব্রিটেনের সংবিধান কোনো নির্দিষ্ট উৎস থেকে উৎসারিত হয়নি, মানে কোনো একটা উৎস থেকে আসেনি, বিভিন্ন উৎস থেকে এটা চলে এসছে। ব্রিটেনের সংবিধান অলিখিত হলে এর কিছু কিছু লিখিত অংশ রয়েছে। বস্তুত একে লিখিত আইন এবং আচার ও প্রথার এক অপূর্ব সমন্বয় বলে উল্লেখ করা যায়। অর্থাৎ এখানে লিখিত আইন যেমন রয়েছে সামান্য কিছু, এবং আচার বা প্রথা সংমিশ্রণ এখানে রয়েছে। তো আমরা আজকে এই ঐতিহাসিক যে উপাদানগুলো রয়েছে যা ব্রিটিশ সংবিধানকে সমৃদ্ধ করেছে সেই বিষয়গুলি আজকে আমরা খুঁজে দেখার চেষ্টা করব। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে ঐতিহাসিক সনদ। তো ব্রিটিশ সংবিধানের উৎসগুলোর মধ্যে ঐতিহাসিক সনদের স্থান হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। এই সংবিধান মূলত একাধিক সনদ ও চুক্তির সমন্বয়ে গঠিত। এই সকল সনদ ও চুক্তি শাসক ও শাসিতের সম্পর্ক এবং নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ নির্ধারণ করে থাকে। অর্থাৎ একদল হচ্ছেন শাসক, আরেক দল হচ্ছেন শাসিত, তাদের যে সম্পর্ক এবং নাগরিক এবং সরকারের মধ্যে যে অধিকার এবং কর্তব্যের বিষয়গুলো রয়েছে সেগুলো নির্ধারণ করার মাধ্যমই হচ্ছে এই ঐতিহাসিক সনদ বা এই চুক্তিগুলো।
ফলে এটা শাসনতন্ত্রের উৎসের উপর পরিগণিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1215 সালের মহাসনদ, যাকে আমরা ম্যাগনা কার্টা বলে থাকি, 1628 সালের পিটিশন অফ রাইটস, 1689 সালের অধিকারের বিল ইত্যাদি। এগুলো হচ্ছে ব্রিটেনের সংবিধানের বিকাশ ধারায় খুবই গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে কাজ করছে। আর ব্রিটিশ দের নাগরিকদের যে অধিকার ও শাসক শাসিতের সম্পর্ক এসব দলিলে লিপিবদ্ধ রয়েছে, যা কিনা একটা সাংবিধানিক মর্যাদা লাভ করছে। পরবর্তীতে আসো ব্রিটেনের বিধিবদ্ধ আইন যেগুলো রয়েছে। এখানে ব্রিটেনের পার্লামেন্ট কর্তৃক প্রণীত কিছু আইনও ব্রিটিশ সংবিধানকে বিকশিত করেছে। এই সকল আইন ব্রিটেনের পার্লামেন্টের বিভিন্নভাবে প্রণীত হয়েছে। 1701 সালের হেবিয়াস কর্পাস অ্যাক্ট সেটেলমেন্ট, 1679 সালে, 1832 সালে, 1867 সালে এবং 1884 সালের সংস্কার বিষয়ক কিছু আইন এবং 1928 সালে জনপ্রতিনিধিত্ব আইন প্রভৃতি সংবিধানের উৎস হিসেবে আজও বিবেচিত হচ্ছে। তাছাড়া 1911 সালে এবং 1949 সালের পার্লামেন্ট অ্যাক্ট লর্ড সভার ক্ষমতা সীমিত করে সংবিধানের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের মাধ্যমেও কিছু আইন বা কিছু সাংবিধানিক আইনগুলো বিধিবদ্ধভাবে এটাকে এখানে পরিগণিত হচ্ছে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিচার বিভাগীয় সিদ্ধান্ত। অর্থাৎ ব্রিটেনে বিচার বিভাগীয় সিদ্ধান্ত বা বিচারকদের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। বিচারকালে বিচার করতে গিয়ে বিচারকগণ বিভিন্ন সময় সনদ, প্রথাগত আইন এবং বিধিবদ্ধ আইনের ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন সময় তারা নতুন সাংবিধানিক আইনের সৃষ্টি করেছেন। কারণ দেখা যাচ্ছে যে প্রচলিত আইনগুলো রয়েছে সেখান থেকে হয়তো একটু ব্যতিক্রম ভাবে তাদের আইনটাকে প্রয়োগ করতে হচ্ছে, এবং সেই ব্যতিক্রম বিষয়টাই পরবর্তীতে আইনের মর্যাদা লাভ করে সাংবিধানিক রীতিতে পরিণত হচ্ছে। অধ্যাপক ডাইসি এই জন্য বলেছেন যে ইংল্যান্ডের সংবিধান বিচারকদের দ্বারা তৈরি সংবিধান, অর্থাৎ বিচারকদের রায়ের মধ্য থেকে অনেকগুলো ধারা এখানে সংযোজিত হয়েছে। ফলে অনেকে ব্রিটেনের সংবিধানকে বিচারক প্রণীত সংবিধান বা জাজমেন্ট কনস্টিটিউশনও বলে আখ্যায়িত করে থাকেন। সাধারণ আইন কিছু রয়েছে। ব্রিটেনের সাধারণ আইনগুলো রাজার আদেশ অথবা পার্লামেন্টের দ্বারা প্রতিষ্ঠিত হয়নি, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে প্রথার ভিত্তিতে বিকাশ লাভ করেছে। অর্থাৎ হয়তো সাধারণ রাজার আদেশ হবে অথবা পার্লামেন্ট কর্তৃক স্বীকৃত হবে অথবা বিচারকদের রায় হবে, কোনো না কোনো ভাবে আসবে। এরকম কিছু আইন এখানে রয়েছে যা কিনা তোমার শতাব্দীর পর শতাব্দী ধরে প্রথাগতভাবেই সেটাকে পালন করে যাচ্ছে ব্রিটেনের নাগরিকগণ। বিচার কার্য পরিচালনার সময় বিচারকেরা প্রথাগুলোকে স্বীকার করেন, ব্যক্তির মামলায় প্রয়োগ করেন এবং পরবর্তী মামলা নিষ্পত্তির জন্য এগুলো নজির হিসেবে তারা গণ্য করে থাকেন। এই জন্য অধ্যাপক তিনি বলেছেন যে এসব রীতিনীতি শতাব্দীর পর শতাব্দী ধরে প্রচলিত থেকে অলঙ্ঘনীয়, সুচারু এবং স্থায়ী হয়ে উঠেছে। অর্থাৎ এগুলোকে যখন শতাব্দীর পর শতাব্দী, প্রজন্মের পর প্রজন্ম এগুলোকে মেনে চলা হচ্ছে, তখন এগুলোকে স্থায়ীভাবে, অলঙ্ঘনীয়ভাবে এই প্রচলিত ধারণাটা রয়ে গিয়েছে। এরূপ আইন বিভিন্ন নাগরিক স্বাধীনতারও নিশ্চয়তা দিয়ে থাকে, যেমন জনসাধারণের পৌর স্বাধীনতা, সভা সমিতির স্বাধীনতা, রাষ্ট্রের ভিতরে ও বাইরে ব্যক্তির মর্যাদা এবং পবিত্রতা রক্ষার ব্যবস্থা ইত্যাদি। এবার আমরা জানি যে অনেকগুলো প্রথা ব্রিটেনের সংবিধানকে আরো স্বাবলম্বী করেছে। তার মধ্যে দেখো, প্রথাগত বিধানকে ব্রিটেনের সংবিধানে কেন্দ্র এবং আত্মা বলা হয়। প্রথাগুলো আইন নয়, কিন্তু আইনের মতো এগুলোকে মান্য করা হয়। কিন্তু যারা শাসন পদ্ধতির সাথে সংশ্লিষ্ট রয়েছেন, খেয়াল করে দেখো, প্রত্যেকটা শ্রেণী যারা শাসন পদ্ধতির সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা, যারা রাজনৈতিক ক্ষমতা পরিচালনা করছেন তারা, এবং যারা সরকারের বিরোধিতা করছেন তারা সকলেই এই প্রথাগুলো মেনে চলেন। অর্থাৎ গ্রেট ব্রিটেনের রাজনীতির ক্ষেত্রে এ সকল হচ্ছে সাধারণ নিয়ম হিসেবে পরিগণিত হচ্ছে। এজন্যই বলেছেন যে প্রথাগুলো এমন কতগুলো বোঝাপড়া ও অভ্যাস যা সরকারি কর্তৃপক্ষের পারস্পরিক সম্পর্ক ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ গ্রেট ব্রিটেনের পার্লামেন্টের কার্যপদ্ধতি, পার্লামেন্ট ও মন্ত্রিপরিষদের সম্পর্ক, ক্যাবিনেটের কাজ ও রাজার ক্ষমতা প্রভৃতি বিষয়গুলো প্রথাগত বিধান দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আরেকটা উল্লেখযোগ্য উৎস হচ্ছে বিখ্যাত আইনবিদদের লেখনী। এখানে দেখো,
এই বিখ্যাত আইনবিদদের লেখা প্রস্তাবগুলো বিভিন্নভাবে গ্রেট ব্রিটেনের সংবিধানকে প্রভাবিত করেছে। এই সমস্ত লেখকদের রচনায় সংবিধানের আইন সম্পর্কে মূল্যবান ভাষ্য দেখতে পাওয়া যায়। লেখকগণ তাদের লেখনীতে প্রথাগত বিধানগুলোকে বিধিবদ্ধ করেছেন, একটির সাথে অন্যটির সম্পর্ক স্থাপন করেছেন এবং একটি কেন্দ্রীয় নীতির সাথে সামঞ্জস্যমূলকভাবে এগুলোকে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গিতে তারা এটাকে একত্রীকরণের চেষ্টা করেছেন। কোনো বিষয়ে ইংল্যান্ডের সাংবিধানিক বিধান বোঝার জন্য এসব ভাষ্য পাঠ করা যেতে পারে। ওয়াল্টার বেজহার্ট, A.V. ডাইসি, হ্যারল্ড লাস্কি, W.R. অ্যানসন প্রমুখের গ্রন্থগুলো যারা রয়েছে এগুলো উল্লেখযোগ্য এর মধ্যে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যারা আমার সঙ্গে ধৈর্য সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত দেখেছো, আশা করি ব্রিটেনের যে সংবিধান, সেই সংবিধানের যে উৎসগুলো রয়েছে সেই সম্পর্কে তোমাদের ধারণাটা পরিষ্কার হয়েছে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে এরকমই আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।